আসসালামু আলাইকুম, ব্রাইট হরাইজন স্যার আইসিটি ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? HTML এর ধারাবাহিক ক্লাসগুলোতে আজকে আমরা দেখব কিভাবে HTML এর টেবিল তৈরি করা যায়। এর সাথে আমরা আরও অ্যাড করব HTML এর লিস্ট কিভাবে তৈরি করা যায়, কত ধরনের লিস্ট হয় এবং সেগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আজকে আমরা দেখব। তাহলে দেরি না করে চলো শুরু করি। একটু খেয়াল করো, আমরা যদি HTML এর টেবিল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল 5টি ট্যাগ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। প্রথমে চলে আসি আমরা কি করব। তাহলে প্রথমে আমাদের শুরু হবে হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে। আমরা আগেই বলেছিলাম ধারাবাহিক ক্লাসগুলোতে যে আমরা এরপর থেকে যতগুলো ট্যাগ নিয়ে আলোচনা করব মোটামুটি সবগুলো ট্যাগই হবে কন্টেইনার ট্যাগ, যাদের ওপেনিং এবং ক্লোজিং দুইটা অংশই থাকবে। তা আজকেও আমরা যে ট্যাগগুলো দেখছি এরা সবাই হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো টেবিল ট্যাগটা শুরু করেছিলাম আমি টেবিল দিয়ে, শেষ করেছি ব্যাকস্ল্যাশ টেবিল দিয়ে। এটার কাজ কি হবে? এটার কাজ হবে হচ্ছে টেবিল তৈরি করা। তাহলে একটা টেবিল তৈরি করার জন্য মূলত টেবিল ট্যাগটা আমরা শুরুতে ইউজ করে ফেলব। এরপর টেবিল ট্যাগের ঠিক নিচে আমরা ব্যবহার করব হচ্ছে ক্যাপশন। ক্যাপশন ট্যাগটা মূলত ব্যবহার করা হয় টেবিলের যদি কোনো নাম দেওয়া থাকে, একটা টেবিলের যদি উপরে কোনো নাম থাকে তাহলে সেই নামটা ব্যবহার করার জন্য বা সেই নামটা দেখানোর জন্য আমরা ক্যাপশন ট্যাগটা ব্যবহার করব। এরপর আমাদের যে ট্যাগগুলো লাগবে, একটা হচ্ছে টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। টিআরের কাজ হচ্ছে টেবিল রো বা টেবিলের সারি তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগটা ব্যবহার করব। একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা। আমরা যখন টেবিল তৈরি করব, আমরা টেবিল হচ্ছে সারি এবং স্তম্ভ বা কলামের সমন্বয়ে হচ্ছে একটা টেবিল তৈরি হয়। আমরা HTML এ টেবিল তৈরি করার ক্ষেত্রে সারিটা তৈরি করব। এরপর সেই সারির মধ্যে আমরা ডেটা ইনপুট করে যাব, অটোমেটিক্যালি কলাম তৈরি হয়ে যাবে। আমাদের কলাম তৈরি করার জন্য আলাদা করে কোনো ট্যাগ ব্যবহার করতে হবে না, ঠিক আছে? এরপর আমরা ব্যবহার করব হচ্ছে TH ট্যাগটি। TH ট্যাগ হচ্ছে সাধারণত হেডিং উল্লেখ করার জন্য TH ট্যাগটা ব্যবহার করা হয়। আমরা পরবর্তী স্লাইডে এটার একটা এক্সাম্পল যখন দেখব তখন আমরা বুঝতে পারবো কোনটা আমাদের টেবিলের হেডিং হবে আর কোনটা হবে আমাদের টেবিলের ডাটা। টেবিলের ডেটাগুলোকে আমরা TD দিয়ে নির্দেশ করব। টেবিলে যত ডেটা ইনপুট করতে হবে বা ডেটা রাখতে হবে আমার, সব ডেটাগুলোকে আমরা TD ট্যাগের মধ্যে রাখব। তাহলে চলো পরের স্লাইডটিতে দেখি। এবার আসি আমরা টেবিল ট্যাগের কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। টেবিল ট্যাগের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটগুলোর মধ্যে প্রথমেই আমরা পাবো হচ্ছে বর্ডার। বর্ডারটা হচ্ছে একটা টেবিলের যে সাইজ হবে, চারপাশের যে সীমানা থাকবে সেই সীমানাকে উল্লেখ করার জন্য আমরা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব, ঠিক আছে? বর্ডারের দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, বর্ডারের ডিফল্ট সাইজ হবে হচ্ছে 1। তার মানে আমরা যখন বর্ডার ব্যবহার করব বর্ডারের অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে 1 থাকবে সবসময়। কখনো কখনো এটা খুব কম কেসে এরকম হয় যে বর্ডারের পুরুত্ব একটু বেশি থাকে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 ব্যবহার করতে পারি, এর থেকে বেশি আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিংটা কী জিনিস? সেল স্পেসিং হচ্ছে একটা টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। যেমন এইখানে দেখো আমি বোঝার জন্য একটা টেবিলের ছবি রেখেছি। এইখানে আমরা যদি খেয়াল করি, এই যে কন্টাক্ট যে শুরু হয়েছে, এইটা হচ্ছে একটা সেল। এরকম প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। এইটা একটা সেল, আবার কান্ট্রির এটা হচ্ছে একটা সেল। তাহলে দেখো প্রত্যেকটা সেলের মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গা রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেল স্পেসিং ব্যবহার করব। আর যদি ফাঁকা জায়গা না থাকে তাহলে আমার সেল স্পেসিংকে 0 বলে দিতে হবে। না হলে আমরা যদি সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার না করি সেক্ষেত্রে বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি একটা সেল স্পেসিং তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের পরীক্ষায় নর্মালি যেই প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোতে টেবিলের কোনো সেল স্পেসিং থাকে না, এই জন্য আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করে ওর ভ্যালু 0 বলে দিব যাতে আমার ফাঁকা জায়গাটা না আসে। এরপর আসো আমরা আরও কিছু অ্যাট্রিবিউট পাবো, যেমন হোয়াইট পাবো, আমরা উইডথ পাবো। উইডথটা হচ্ছে টেবিলের
প্রস্থ নির্ধারণ করার জন্য একটা টেবিল ওয়েব পেজে কতটুকু জায়গা নিবে প্রস্থে সেটা নির্ধারণ করার জন্য উইডথ ব্যবহার করব। এরপর আছে হচ্ছে বিজি কালার। বিজি কালারটা হচ্ছে মূলত টেবিলের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার জন্য। টেবিলের ব্যাকগ্রাউন্ডের পরিপূর্ণ কালারটা আমরা বিজি কালার দিয়ে চেঞ্জ করতে পারবো। সাথে আছে হচ্ছে অ্যালাইন। অ্যালাইন আমরা আগেও পড়েছিলাম এরকম একটা অ্যাট্রিবিউট। অ্যালাইন মানে হচ্ছে আমরা বলেছিলাম অবস্থান। টেবিলে অবস্থানটা ওয়েব পেজের কোন জায়গায় বরাবর হবে সেইটা নির্ধারণ করার জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব। এখন কথা হচ্ছে এখানে যে আমরা 5টা অ্যাট্রিবিউটের কথা বললাম, এছাড়াও আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় টেবিলে। তবে এর মধ্যে 2টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে সেল স্পেসিং। এই 2টা অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করতেই হবে। আমাদের যেই টেবিলগুলো পরীক্ষায় আসে সেই রকম টেবিল বানানোর জন্য এই 2টা অ্যাট্রিবিউট আমার মাস্ট লাগবেই, কারণ বর্ডার ছাড়া চারপাশের যে সীমানার দাগটা এই দাগটা দেখা যাবে না। আর সেল স্পেসিং যদি আমরা ইউজ না করি তাহলে সেলের মাঝখানে ফাঁকা জায়গাটা চলে আসবে। ওকে, এবার আসি আমরা এখানে। দেখো আমি একটা টেবিলের ছবি দিয়েছি। আমরা এই রকম একটা টেবিল যদি আউটপুট পেতে চাই, এরকম একটা টেবিল যদি আমরা আউটপুট পেতে চাই তাহলে আমাদের কিভাবে HTML-টা করতে হবে সেটা আমরা এখন দেখব। একটু খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম HTML-টা একটা শুরু হয় হচ্ছে HTML দিয়ে, এরপর আমরা চলে গেলাম বডিতে। এইবার টেবিল শুরু করার জন্য টেবিলের ট্যাগ হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট আমরা লিখব বর্ডার। বর্ডারের ডিফল্ট সাইজ বলেছিলাম তোমাদের 1। এরপর আমরা ব্যবহার করব সেল স্পেসিং। সেল স্পেসিং হবে হচ্ছে 0। আমার টেবিল ট্যাগ স্টার্ট হয়ে গেছে। খেয়াল করো এখানে এই যে দাগটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের বর্ডার, আর এই প্রত্যেকটা ঘরকে আমরা বলবো হচ্ছে সেল। এটা একটা সেল, এটা একটা সেল। 2টা সেলের মাঝখানে দেখো কোনো ফাঁকা জায়গা নেই। ফাঁকা জায়গা নাই বিধায় আমি এখানে সেল স্পেসিংটাকে 0 করে দিয়েছি। এখন একটু খেয়াল করো তোমরা। আসি, এরপর আমাদের টেবিলের একটা নাম দেওয়া আছে এখানে। টেবিলের নামটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমরা বলেছিলাম টেবিলের যদি কোনো নাম দেওয়া থাকে সেই নামটা ব্যবহার করার জন্য আমরা হচ্ছে ক্যাপশন অ্যাট্রিবিউট, ক্যাপশন ট্যাগটা ব্যবহার করব। তাহলে ঠিক টেবিলের নিচ বরাবর আমি লিখবো হচ্ছে ক্যাপশন। ক্যাপশনের মধ্যে কি লেখা আছে? ক্যাপশন আছে হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমি লিখলাম স্টুডেন্ট। এরপর আমি ক্যাপশনটা ক্লোজ করে দিব। ব্যাস, আমার টেবিলের নাম হয়ে গেছে। এবার আমরা টেবিলের মূল অংশে যাব, যে অংশটা হচ্ছে আমার এই রোগুলো ধরে ধরে। দেখো এখানে টোটাল 3টা রো আছে, 1টা 2টা 3টা। আমরা রো ধরে ধরে ডেটা তৈরি করব। একটা রো তৈরি করব, তার মধ্যে ডেটাগুলোকে ইনপুট করব। অটোমেটিক্যালি তারা কলাম আকারে বসে যাবে। তাহলে প্রথম রোটা যদি খেয়াল করো, আমরা রো তৈরি করার জন্য আমাদের লিখতে হবে TR। এরপর আমরা আগের স্লাইডে বলেছিলাম TH কোনটা হবে আর TD কোনটা হবে, এটা খেয়াল করার বিষয়। এইখানে নেম এবং রোল এরা হচ্ছে টেবিলের হেডিংকে নির্দেশ করছে। আমার টেবিলে কি ডেটা আছে, কোন ধরনের ডেটা আছে সেটা নির্দেশ করতেছে হচ্ছে এই নেম আর রোল। এই জন্য নেম আর রোল হচ্ছে হেডিং। আর এর নিচে যেইগুলো আছে যেমন সুমন 105, রিমন 106, এরা হচ্ছে মূলত আমার টেবিলের ডেটা। ঠিক আছে, আরেকটা বিষয় একটু খেয়াল করবে তোমরা, সেটা হচ্ছে আমরা TH দিয়ে যেই ডেটাগুলো ইনপুট করব, মানে যাদেরকে আমরা হেডিং হিসাবে রাখবো, তারা নর্মালি একটু বোল্ড হয়ে আসবে। আর যেগুলো আমরা ডেটা হিসেবে রাখবো ওরা নর্মাল লেখার মতোই আসবে। তাহলে যেহেতু প্রথম রোতে হেডিং আছে এই জন্য আমি ব্যবহার করবো TH। TH এর মধ্যে ফার্স্টে আছে হচ্ছে নেম। তাহলে TH এর মধ্যে আমি একটা নেম লিখে দিব, TH ক্লোজ। পরের TH এর মধ্যে আমি রোল লিখে দিব, TH ক্লোজ। তাহলে এই রো এর মধ্যে আমার 2টা ডেটা ছিল বা 2টা হেডিং ছিল, আমি তাদেরকে ইনক্লুড করে দিয়েছি। এবার আমি আমার TR-কে শেষ করে দিব। তাহলে এই যে রোটা ছিল এটা আমরা তৈরি করে ফেলেছি। এইবার একইভাবে আমরা সামনের রোগুলোতে যাব। সামনের রো তৈরি করার জন্য আবার আমাদের ব্যবহার করতে হবে TR দিয়ে শুরু করতে হবে। সেই TR এর মধ্যে কি আছে, এইবার যারা আছে আমরা বলেছি এরা হচ্ছে ডেটা। তাহলে এদেরকে ব্যবহার করার জন্য বা ইনপুট করার জন্য আমরা লিখতে হবে TD। TD-তে আছে হচ্ছে সুমন। পরের TD-তে আছে ওর রোল নাম্বার। সুমনের রোল নাম্বার হচ্ছে 105।
টিডি ক্লোজ। এই রোয়ের কাজও শেষ, আমরা টিআরটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের সেকেন্ড রোটাও তৈরি করা হয়ে গেছে। এবার আমরা থার্ড রোর দিকে যাই। থার্ড রো তৈরি করার জন্য আমরা আবার লিখব টিআর, খেয়াল করো। এরপর টিডিতে রিমন টিডি ক্লোজ, পরের টিডিতে রিমনের রোল নাম্বার দেওয়া আছে 106 টিডি ক্লোজ। এই রো এর কাজও শেষ, তাহলে টিআরটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা 3টা রো তৈরি করে ফেলেছি। এবার যখন তৈরি করে ফেলেছি তাহলে এই যে টেবিলটা একটা শুরু করেছিলাম, এবার টেবিলটাকে আগে শেষ করব, এরপর বডি শেষ হবে, সর্বশেষ আমার এইচটিএমএলটা শেষ হবে। এই কোডটা আমরা যদি নোটপ্যাডে লিখি তাহলে আমরা এই আউটপুটটা দেখতে পাবো। তাহলে একটা বেসিক টেবিল কিভাবে শুরু করতে হয় বা একটা বেসিক টেবিল কিভাবে তৈরি করতে হয় আমি তোমাদেরকে সেই কোডটা লিখে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা যেটা করব, এরকম বেসিক টেবিল আমাদের পরীক্ষায় খুবই কম আসে। তাহলে পরীক্ষায় যে জিনিসগুলো আসে সেগুলো পড়তে হবে। পরীক্ষার মধ্যে আমরা অনেক সময় দেখব 2টা রোয়ের জায়গা নিয়ে একটা রো হয়ে আছে, 2টা কলামের জায়গা নিয়ে একটা কলাম বানানো আছে, বা 4টা কলামের জায়গা নিয়ে একটা কলাম বানানো আছে। এমন জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, আমরা শুরু করছি রো স্প্যান অ্যাট্রিবিউটের কথা বলছি আমরা। রো স্প্যান অ্যাট্রিবিউটটা কি? যদি টেবিলে এমন হয় যে একাধিক রোয়ের পরিবর্তে একটা রো তৈরি করতে হবে, 2টা রোকে ভেঙে আমি একটা রো বানাবো, বা 2টা রো জায়গায় 3টা রোকে ভেঙে আমি একটা রো বানাবো, এইরকম অবস্থায় আমার রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। রো স্প্যান অ্যাট্রিবিউট সাধারণত টিএইচ এবং টিডি এই 2টা ট্যাগে ব্যবহার করা যায়। এটা মনোযোগ দিয়ে শুনে রাখো তোমরা। রো স্প্যান সাধারণত টিএইচ অথবা টিডি ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করব, এছাড়া অন্য কোনো ট্যাগে ব্যবহার করতে পারবো না। অনেক সময় আমরা ভুল করে আমরা পুরোটার জন্য আমরা শর্টকাট খুঁজি। এইচটিএমএল আসলে এইভাবে শর্টকাটে হয় না, ঠিক আছে? টিআরের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারবো না, এইটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি আমরা, এখানে উদাহরণস্বরূপ একটা টেবিল দেওয়া আছে, যেই টেবিলের মধ্যে তোমরা যদি খেয়াল করো এখানে কতগুলো ডেটা দেওয়া আছে। আমরা যদি দ্বিতীয় রোতে আসি, প্রথম রো না দ্বিতীয় রোতে আসি, এই রোতে আসি, এই রো বরাবর এসে খেয়াল করবো আমরা, এখানে রো আছে হচ্ছে 2টা, কিন্তু এই জায়গায় 2টা রোয়ের বরাবর জায়গা নিয়ে রো বসে আছে হচ্ছে একজন। তাহলে এই যে বিষয়টা, 2টা রোয়ের সমান জায়গা নিয়ে একা বসে আছে, এই ধরনের সিচুয়েশনে আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তাহলে এই টেবিলটার জন্য আমরা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব এখন। ওকে, তাহলে আমরা শুরু করলাম আবার এইচটিএমএল দিয়ে, এরপর চলে যাব বডিতে, তারপর টেবিলে আমরা বর্ডার ব্যবহার করি। বর্ডারের ডিফল্ট সাইজ আমরা 1 বলেছি আগেই। এরপরে আমরা সেল স্পেসিংও আমাদের লিখতেই হবে, সেল স্পেসিংয়ের সাইজ হচ্ছে 0। এবার আসি আমরা, তাহলে আমরা শুরু করছি টিআর দিয়ে শুরু করছি। টিআরের মধ্যে প্রথম যে টিআরটা, এইখানে কয়েকটা জিনিস খেয়াল করা বাধ্যতামূলক। একটা জিনিস খেয়াল করো, আমি এইবার যে টেবিলে কাজটা করেছি প্রত্যেকটা ডেটাকে মাঝখান বরাবর দিয়েছি। প্রত্যেকটা ডেটা দেখো মাঝখানে আছে আমার। যখন একটা রোতে সবগুলো ডেটা মাঝখানে থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাইনটা টিআরের মধ্যে বলে যেতে পারি। তাহলে আমাদের বারবার প্রত্যেকটা ডেটার জন্য অ্যালাইন উল্লেখ করতে হবে না। তাহলে আমরা যেটা করব, আমরা এবার টিআরের মধ্যে অ্যালাইন ব্যবহার করব। অ্যালাইন হচ্ছে আমার ডেটাগুলোর অবস্থান কোথায় থাকবে? সেন্টার, মাঝখানে থাকবে। এরপর টিডিতে গেলাম, ফার্স্টে টিডিতে আসে হচ্ছে এ, টিডি ক্লোজ, পরের টিডিতে আসে হচ্ছে বি, টিডি ক্লোজ। এই রোয়ের কাজ শেষ, টিআরটা ক্লোজ করে রোটা আমি শেষ করে দিলাম। তাহলে আমার এই রোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড রোতে যাব। খেয়াল করো, সেকেন্ড রো তৈরি করার জন্য আমি আবার টিআর নিলাম। একইভাবে এবারও টিআরের মধ্যে অ্যালাইন হবে আমার। এবার
প্রথমে আছে হচ্ছে টিডিতে সি, টিডি ক্লোজ। এবার দেখো এই রো থেকেই হচ্ছে আমার মূলত রো স্প্যানটা শুরু হয়েছে, তাহলে রো স্প্যানের শুরুটা যেই রো বরাবর থেকে শুরু হবে সেইখান থেকেই আমার রো স্প্যান উল্লেখ করে যেতে হবে। তাহলে এই রোতেই আমি বলবো যে টিডির মধ্যে কি হয়েছে, রো স্প্যান। তাহলে রো স্প্যান কতগুলো ডেটা নিয়েছে, সে 2টা রো এর জায়গা নিয়েছে, এই জন্য রো স্প্যানের ভ্যালু হবে হচ্ছে 2। এর মধ্যে কি লেখা আছে, ই। তারপর আমি টিডিটা ক্লোজ করে দিব। ব্যাস, আমার এখান থেকে এই কাজটা এইভাবে হয়ে গেছে। এবার আমার বাকি আছে শুধু একটা রো। তাহলে আমি আগের টিয়ারটা শেষ করলাম, নতুন একটা টিয়ার নিলাম, যেই টিয়ারের মধ্যে টিডিতে ডেটা থাকবে হচ্ছে শুধুমাত্র ডি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি এখানে একটা জিনিস মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে আমি এখানে অ্যালাইনটা ব্যবহার করিনি। তাহলে আমার যেটা করতে হবে, আমার এখানে টিয়ারে অ্যালাইন লিখতে হবে, অ্যালাইনের ভ্যালু হবে হচ্ছে সেন্টার। ব্যাস, আমার কাজ শেষ। আমি আমার টিয়ার শেষ করে দিব, এরপর রীতিমতো টেবিল, বডি, এইচটিএমএল শেষ করব। টেবিল আমার জায়গা নেই, এই জন্য আমি দেখাচ্ছি না। যাই হোক, টেবিল, বডি, এইচটিএমএল ট্যাগগুলো যদি শেষ করে দিই, তাহলে আমরা আউটপুট হিসেবে এইরকম রো স্প্যান যুক্ত একটা টেবিল পেয়ে যাব। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে একটা টেবিলে যদি এরকম রো স্প্যান থাকে বা একাধিক রো এর পরিবর্তে একটা রো বানানো থাকে, সেক্ষেত্রে আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে এই কাজটা করতে পারবো। ওকে, এবার আসি আমরা, যদি এমন হয় যে রো এর জায়গায় এই কাজগুলো কলামে করা হচ্ছে, একাধিক রো এর পরিবর্তে এবার একাধিক কলাম ভেঙে আমি একটা কলাম তৈরি করব, সেক্ষেত্রে আমরা কোল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। আগের রো স্প্যানের মতো এই কোল স্প্যান অ্যাট্রিবিউটটাও আমরা টিএইচ এবং টিডিতে ব্যবহার করতে পারবো, এছাড়া অন্য কোনো ট্যাগে আমরা এটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানেও দেখো একটা আউটপুট দেওয়া আছে ছবি আকারে। আমরা এখানে এই জায়গায় বাংলা হচ্ছে একটা কলামের মতো অবস্থা, আর ইংলিশ হচ্ছে একটা কলাম। তাহলে নিচের রোটাতে, সেকেন্ড রোতে কলাম আছে হচ্ছে 2টা, বাট ফার্স্ট রোতে আমার কলাম আছে হচ্ছে একটা। 2টা কলামের জায়গা নিয়ে শুধু আইসিটি বসে আছে। এইরকম সিচুয়েশনে আমরা হচ্ছে কোল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তাহলে এর জন্য আমার কোডটা কেমন হবে, আমরা টেবিল শুরু করব, টেবিলের মধ্যে বর্ডার হবে, এরপর সেল স্পেসিং হবে, এরপর আমাদের মূল কাজ টিয়ার শুরু। টিয়ারের মধ্যে চলে গেলাম আমরা টিডিতে খেয়াল করো প্রথম রোটাই আমার হচ্ছে কোল স্প্যান করা আছে এখানে। তাহলে আমি এখানে লিখব কোল স্প্যান। এখানেও 2টা কলামের জায়গা যেহেতু সে নিয়েছে, তাহলে কোল স্প্যান 2। আর আইসিটি লেখাটা এখানে মাঝ বরাবর আছে, তাহলে এই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে অ্যালাইন হবে হচ্ছে আমার সেন্টার। এর মাঝখানে কে আছে, আইসিটি। এরপর আমরা টিডিটা ক্লোজ করে দিব। আমাদের এই রো এর কাজ শেষ, আমরা টিআর ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এই রোটা হয়ে গেছে। এবার একটা রোই বাকি আছে, সেটা নিচের রো। তাহলে আমরা নিচের রোতে টিআর দিয়ে শুরু করব। নিলাম টিডিতে লিখব বাংলা, পরের টিডিতে লিখব ইংলিশ। টিডি ক্লোজ, আমাদের টিআর ক্লোজ। এরপর হিসাব অনুযায়ী টেবিল, তারপর বডি, দেন এইচটিএমএল। জায়গা স্বল্পতে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে আমরা একটা টেবিলে রো স্প্যান এবং কোল স্প্যান তৈরি করতে পারি। ঠিক আছে, পরবর্তী যখন ক্লাসে আমরা যাব, আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব, সেক্ষেত্রে আমরা একই টেবিলের মধ্যে রো স্প্যান এবং কোল স্প্যান একসাথে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা দেখব। পাশাপাশি হচ্ছে আমরা আরও কিছু জিনিস এখানে অ্যাড করব। সেটা হচ্ছে একটা টেবিলের ভেতরে কিভাবে হাইপারলিঙ্ক করা যায়, কিভাবে ইমেজ অ্যাড করা যায়, বা টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো অ্যাড করা যায়, সেগুলো নিয়ে আমরা একটা ক্লাস ইনশাল্লাহ নেক্সট ধারাবাহিকে আমরা দেখব। তো এরপর আমাদের আজকের টেবিল নিয়ে আলোচনা
ছিল এতটুকুই। এখন আমরা আরেকটা বোনাস জিনিস নিয়ে আলোচনা করব, সেটা ছিল হচ্ছে লিস্ট ট্যাগ নিয়ে। একটা ওয়েব পেজে লিস্ট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আসি আমরা লিস্ট জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নেওয়া দরকার। লিস্ট মানে হচ্ছে তালিকা তৈরি করা। তাহলে একটা ওয়েব পেজে ডেটাগুলোকে তালিকা আকারে উপস্থাপন করার জন্য আমরা সাধারণত লিস্ট ট্যাগ ব্যবহার করে থাকি। লিস্ট সাধারণত ব্যবহার করার জন্য আমাদের যেই ট্যাগটা ব্যবহার করতে হয় সেই ট্যাগটা হচ্ছে এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। এইচটিএমএলে এই জিনিসগুলো হচ্ছে ব্যাপারটা অনেক সহজ। সেটা হচ্ছে নামের সাথে ট্যাগের বৈশিষ্ট্য সিমিলার, মানে নামটা যেমন ট্যাগটাও দেখতে এমনই। ওকে, তাহলে এবার আসি আমরা লিস্টের প্রকারভেদে। লিস্ট সাধারণত 3 প্রকারের লিস্ট আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। যদিও আমাদের সিলেবাস অনুযায়ী বেশিরভাগ সময় প্রশ্নে অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্টই এসে থাকে, তারপরেও আমি এখানে অর্ডারড এবং আনঅর্ডারড দুইটা লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি হচ্ছে ডেফিনিশন লিস্ট সম্পর্কেও তোমাদেরকে হালকা ধারণা দিয়ে যাব। তাহলে শুরু করি, চলো। এরপর দেখো, আমরা যদি আসি অর্ডারড লিস্ট নিয়ে আমরা কথা বলবো। অর্ডারড লিস্টটা কি জিনিস? এখনই বলতেছে অর্ডারড লিস্ট মানে হচ্ছে নির্দিষ্ট ক্রম অনুসারে তথ্য উপস্থাপন করা। একটা অর্ডারড লিস্ট মানে হচ্ছে যখন আমরা ওয়েব পেজে তথ্য উপস্থাপন করতে যাব সেই তালিকাগুলো হবে হচ্ছে নির্দিষ্ট ক্রম অনুযায়ী। নির্দিষ্ট ক্রম মানে আমি বুঝতে চাচ্ছি, ধরো আমি লিখলাম 1-এ হচ্ছে বাংলা, 2-এ হচ্ছে ইংলিশ, 3-এ হচ্ছে দিলাম আইসিটি। তাহলে এই যে ক্রমটা হচ্ছে 1, 2, 3, এইটা এই ক্রমটা এরকম হইতে পারে এ বি সি, অথবা হইতে পারে এ বি সি, অথবা হইতে পারে রোমান সংখ্যা। এই ধরনের ক্রম আকারে যদি আমি ডেটা উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের অর্ডারড লিস্ট ব্যবহার করতে হবে। এবার অর্ডারড লিস্টের মধ্যে প্রয়োজনীয় দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আমরা কথা বলবো। একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে স্টার্ট। টাইপ অ্যাট্রিবিউটটা সাধারণত অর্ডারের টাইপকে নির্দেশ করে, যে আমরা অর্ডার লিস্টে তৈরি করব সেই অর্ডার লিস্টটা কেমন হবে। আমরা একটু আগে বিভিন্ন ধরনের অর্ডার দেখেছিলাম, যদি তোমরা খেয়াল করে থাকো, যে আমরা বলেছিলাম যে এবিসি ছোট হাতের হইতে পারে, বড় হাতের হইতে পারে, 1 2 3 হইতে পারে, তারপর হচ্ছে রোমান সংখ্যায় লিস্ট হইতে পারে। বাট এইখানে কোন টাইপটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই টাইপটা নির্দেশ করার জন্য আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্টার্টের ক্ষেত্রে সাধারণত আমরা কোথা থেকে শুরু করতে যাচ্ছি। অর্ডার লিস্টই বানাবো, এমন হইতে পারে যে আমি অর্ডার করতে যাচ্ছি বাট সিরিয়ালটা শুরু হবে 50 থেকে, বা সিরিয়ালটা শুরু হবে 100 থেকে, বা এরকম হইতে পারে এবিসিডিতে সিরিয়াল শুরু হবে হচ্ছে ই থেকে। সেক্ষেত্রে আমরা স্টার্ট অ্যাট্রিবিউট দিয়েই কাজটা করব। এখানে এক্সাম্পল হিসেবে একটা সাধারণ লিস্ট দেওয়া আছে 1 2 3 4 আকারে। এই লিস্টটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, বেসিক্যালি আমরা এইচটিএমএল বডি দিয়ে শুরু করি, আমরা শুধু বডির পরের অংশটুকু দেখব এখন। তাহলে অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের লিখতে হবে ওএল, ঠিক আছে? অর্ডার লিস্টের জন্য আমাদের লিখতে হয় ওএল, শর্ট ফর্ম। এবার আমি টাইপটা যাচ্ছি হচ্ছে 1 2 3 4 আকারে, তাহলে আমি বলবো টাইপের মধ্যে যেই লিস্ট চাচ্ছি তার স্টার্টিং পয়েন্টটা 1। এবার যাদেরকে লিস্ট করতে হবে, আমরা আগেই বলছিলাম লিস্ট করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এলআই এর মধ্যে আমি লিস্টগুলো বলে দিব। তাহলে ফার্স্টে এলআই হবে হচ্ছে বাংলা, এরপর এলআই ক্লোজ, তারপর এলআই এর মধ্যে হবে হচ্ছে ইংলিশ, এলআই আইসিটি, আরেকটা এলআই আছে হচ্ছে ম্যাথ। তাহলে এলআই দিয়ে লিখে দিলাম ম্যাথ, এলআই ক্লোজ। আমার লিস্ট তৈরি হয়ে গেছে, তাহলে আমি অর্ডার লিস্ট ক্লোজ করে দিব। এইভাবে আমরা একটা নর্মাল অর্ডার লিস্ট তৈরি করতে পারি। তাহলে এরপর চলো আমরা আমাদের পরবর্তী যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। স্টার্টের অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা একটু কথা বলি। ধরো কোনো জায়গায় এরকম দেওয়া আছে যে হচ্ছে
50 দেওয়া হচ্ছে অ্যাপল, আর 51 বা 51 দেওয়া হচ্ছে অরেঞ্জ। এটার ক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার কোডটা হবে হচ্ছে এরকম যে আমরা শুরু করলাম অর্ডার লিস্ট, এবার টাইপটা হবে হচ্ছে 1, কারণ আমরা নাম্বার দিয়ে শুরু করছি, নাম্বারের শুরুটা হয় 1 থেকে, তাহলে আমরা টাইপ বলবো 1, বাট আমার লিস্ট শুরু হচ্ছে 50 থেকে, সেই জন্য আমি এখানে লিখবো স্টার্ট হবে হচ্ছে 50। এইবার বাকিটা সিমিলার, এলআই দিয়ে শুরু, এলআইয়ের মধ্যে আমরা লিখবো অ্যাপল, এলআই ক্লোজ, পরের এলআই হচ্ছে অরেঞ্জ, এলআই ক্লোজ। এরপর আমরা ওয়েল শেষ করে আমাদের অর্ডার লিস্ট শেষ করে দিব, এতটুকুই। কিন্তু আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন আমরা সাধারণত লিস্ট তৈরি করতে যাই, কিন্তু লিস্টটা হয় হচ্ছে অ্যালফাবেট দিয়ে, বাট অ্যালফাবেটের মাঝামাঝি কোথা থেকে স্টার্ট হয়, এই জিনিসটা নিয়ে আমরা খুব হচ্ছে সমস্যায় পড়ি। তাহলে এই জিনিসটা দেখার জন্য আমরা একটা জিনিস খেয়াল করব। দেখো, ধরো হচ্ছে এই লিস্টে আছে হচ্ছে আমার এখান থেকে, ধরো এরকম আছে ই দিয়ে শুরু, ই, আর এটা হচ্ছে এফ। তাহলে আমার এই জিনিসটা বানাইতে হবে, কিভাবে বানাবো আমরা? তাহলে এইবার আমার টাইপটা হবে হচ্ছে এবিসিডি, যেহেতু বড় হাতের আছে এই জন্য আমি টাইপের মধ্যে লিখবো ক্যাপিটালে, ঠিক আছে? এখন আসি আমরা শুরু হয়েছে কোত্থেকে? শুরু হয়েছে ই এর থেকে। তাহলে আমি কি স্টার্টের মধ্যে ই লিখে দিব? না, আমি লিখবো না। স্টার্টের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কাউন্ট করব ই হচ্ছে কততম লেটার আমার। তাহলে এ বি সি ডি ই, ই হচ্ছে অ্যালফাবেটের 5তম লেটার। তাহলে আমি কাউন্ট করে দেখব যে ই হচ্ছে কততম লেটার। তাহলে আমরা কাউন্ট করি এ বি সি ডি ই, ই হচ্ছে অ্যালফাবেটের 5 নাম্বার লেটার। সেই জন্য আমরা এখানে স্টার্টের মধ্যে বলে দিব 5। স্টার্টের মধ্যে যদি 5 বলে দিই তাহলে আমার আউটপুটটা ঠিক এইভাবে দেখাবে, ই এর থেকে শুরু হবে, ই এফ দিয়ে আমার লিস্টটা তৈরি হবে। আশা করি অর্ডার লিস্টের যে ব্যাপারটা সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো, কিভাবে অর্ডারের টাইপ ব্যবহার করতে হয়, কিভাবে হচ্ছে স্টার্ট ব্যবহার করতে হয়, এটা সম্পর্কে পুরোপুরি ধারণা তোমরা পেয়েছো। চলো আমরা এখন আনঅর্ডার্ড লিস্ট নিয়ে কথা বলি। আচ্ছা, আনঅর্ডার্ড লিস্ট বা ক্রমবিহীন তালিকা বা ক্রমবিহীন তালিকা বা বিভিন্ন চিহ্ন ব্যবহার করে যে তালিকা আমরা তৈরি করি, তাহলে আমরা যদি বলি একটা ওয়েব পেজে নির্দিষ্ট ক্রম অনুযায়ী আমি সাজাতে চাচ্ছি না, বা আমরা বিভিন্ন ধরনের চিহ্ন, বুলেট, এগুলো ব্যবহার করে যেই তালিকাটা উপস্থাপন করে থাকি সেই তালিকাটাকে বলা হয় হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের যে ট্যাগটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ। এই ইউএল ট্যাগের শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ। আমরা যেমন অর্ডার লিস্টে পড়েছিলাম টাইপের সাথে স্টার্টও ব্যবহার করা যায়, বাট ইউএল এ শুধু টাইপটাই ব্যবহার করা যায়। টাইপ দিয়ে আমরা কি করব, যে আমার ইউএলটায় আমি কোন ধরনের প্রতীক দিয়ে আমি আসলে লিস্টটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এই টাইপ দিয়ে নির্দেশ করব। তাহলে এখানে একটু মনে রাখার বিষয় সেটা হচ্ছে এখানে 3টা টাইপ আমরা ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে ডিস্ক যদি আমরা ব্যবহার করি, এখানে যদি ওটা সাদা দেখাচ্ছে, ডিস্কের যেটা হবে, ডিস্ক দিলে একটা সার্কেল আসে, সার্কেলের ভেতরটা এরকম ভরাট থাকে, কালো কালারের সার্কেল হয়। আমি আমার হলুদ কালার ব্যবহার করছি দেখে হলুদের মতো দেখাচ্ছে আর কি, হলুদ দেখাচ্ছে। এক কথায় বোঝাতে গেলে সেটা হচ্ছে এরকম ভরাটকৃত একটা বৃত্ত আসবে যদি আমরা ডিস্ক লিখি। আর এরপর ব্যবহার করা যায় সার্কেল হচ্ছে একটা খালি বৃত্ত আসবে। আর এরপর আসে হচ্ছে স্কোয়ার যখন আমরা ব্যবহার করব তখন একটা বক্স আসবে, চতুর্ভুজ আসবে, চতুর্ভুজটা ওইরকম ভরাট করা থাকবে, ঠিক আছে? তাহলে এই 3টা জিনিস দিয়ে আমরা সাধারণত হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, খেয়াল করো এখানে আমরা এক্সাম্পলটা একটু ক্রিটিক্যাল এক্সাম্পল করে নিয়ে এসেছি। ক্রিটিক্যাল মানে হচ্ছে এখানে ফ্রুটস শুরু হয়েছে, ফ্রুটসের মতো সেম অবস্থায় আছে হচ্ছে ডেইস, বাট ফ্রুটসের ভেতরে আছে হচ্ছে অ্যাপল বানানা, আর ডেইজের মধ্যে আছে স্যাটারডে সানডে। এই ধরনের লিস্টগুলোকে সাধারণত নেস্টেড লিস্ট বলে। একটা লিস্টের ভেতরে যখন আমরা আরেকটা লিস্ট দিয়ে দিই তখন সেটা বলে নেস্টেড লিস্ট। তাহলে নেস্টেড লিস্ট বা এই লিস্টটাই আমরা যদি তৈরি করতে চাই, এটা তৈরি করার জন্য আমরা শুরু করি তাহলে HTML দিয়ে শুরু করি, এরপর চলে যাই বডিতে। এবার যে লিস্টটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তাহলে ইউএল দিয়ে শুরু,
ইউএল এর মধ্যে টাইপ হবে হচ্ছে ডিস্ক, ডিআইএসসি, ডিস্ক। এরপর ফার্স্ট টাইম শুরু করলাম এলআই, এলআই এর মধ্যে কি আছে? ফ্রুটস, FRUITS, ফ্রুটস। হ্যাঁ, ফ্রুটসই লেখা আছে। আচ্ছা, এখন কি আমি এলআই ক্লোজ করে দিব? না, আমি আসলে এলআইটা ক্লোজ করবো না। এলআইটা এই জন্য ক্লোজ করবো না, কারণ আমার ফ্রুটসটা হচ্ছে, ফ্রুটসের ভেতরে হচ্ছে এরা দুজন আছে। তাহলে এই এলআইটা ক্লোজ না করে আমি এদের মধ্যে আরেকটা আনঅর্ডার লিস্ট শুরু করব, যেটা টাইপ হবে হচ্ছে সার্কেল। এবার এলআই দিয়ে আমি লিখব অ্যাপল, এলআই দিয়ে লিখব বানানা। তাহলে আমার এইটুকু তৈরি করা শেষ। তাহলে এই যে ইউএলটা শুরু করেছিলাম, এই ইউএলটা শেষ হবে। এইবার যে আমি এলআইটারে ক্লোজ করতে পারবো, তাহলে আমার এতটুকু বানায় ফেলছি আমি। এইবার সেই ফ্রুটস বরাবর ছিল হচ্ছে ডেইজ, তাহলে আরেকটা এলআই নিয়ে আমি হচ্ছে ডেইজ লিখে শুরু করব। এবার এলআইটা ক্লোজ না করে আবার আগের মতো ইউএল টাইপ স্কয়ার, এর মধ্যে এলআই আছে হচ্ছে স্যাটারডে, আর একটা এলআই আছে হচ্ছে সানডে। এলআই শেষ। এবার আমার এই ইউএলটা শেষ করব, তারপরে এইটার এলআই শেষ করব। এইবার আমি আমার ফাইনাল যে ইউএলটা ছিল সেটাকে আমি ক্লোজ করব। এবার আমি বডি দিব, তারপরে HTML শেষ করব, ব্যাস। আশা করি তোমরা কিভাবে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয় সেটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছো, এবং একটা লিস্টের ভেতরে যদি লিস্ট থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা সম্পর্কেও তোমাদেরকে আমি ধারণা দিতে পেরেছি। এইবার আমাদের দুইটা লিস্ট তো শেষ হয়ে গেল, বাকি রয়ে গেল একটা লিস্ট। সেই লিস্টটার নাম হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টের জন্য আমি তোমাদেরকে আলাদা কোনো স্লাইড রাখিনি, জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ডেফিনেশন লিস্টটা নিয়ে একটু কথা বলবো। ডেফিনেশন লিস্টটা আসলে মূলত আমরা বর্ণনামূলক কোনো কিছু উপস্থাপন করার জন্য আমরা ব্যবহার করে থাকি। বর্ণনামূলক বা সংজ্ঞামূলক কোনো কিছু উপস্থাপন করার জন্য আমরা ডেফিনেশন লিস্ট ব্যবহার করি। ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে আমরা তিনটা ট্যাগ ব্যবহার করি অ্যাকচুয়ালি। একটা ট্যাগ হচ্ছে ডিএল দিয়ে শুরু, ডিএল দিয়ে শেষ। এরপর আমরা ব্যবহার করি ডিটি দিয়ে শুরু, ডিটি দিয়ে শেষ। ফাইনালি হচ্ছে ডিডি দিয়ে শুরু, ডিডি দিয়ে শেষ। এই তিনটা ট্যাগ হচ্ছে ডেফিনেশন লিস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট, ডিটি মানে হচ্ছে ডেফিনেশন টার্ম। লিস্টের ভেতরে যে টার্মটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ডেফিনেশন টার্ম। এরপর হচ্ছে ডিডি মানে হচ্ছে ডেফিনেশনের ডিসক্রিপশন। সাচ অ্যাজ, যদি আমরা এক্সাম্পল হিসেবে খেয়াল করি, ধরো এরকম আছে হচ্ছে লেখা রাইস, এরপর লেখা হচ্ছে রাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে এই পুরোটা হচ্ছে একটা ডেফিনেশন লিস্ট, যার মধ্যে এইটা হচ্ছে আমার ডিটি বা ডেফিনেশন টার্ম, আর এইটা হচ্ছে আমার ডিডি, যেটাকে আমি ডেফিনেশনের ডিসক্রিপশন বলবো। তাহলে আমরা নর্মালি ডিএল দিয়ে শুরু করব, এরপরে ডিটি লিখব, ডিটির মধ্যে হবে হচ্ছে আমাদের রাইস। এরপর আমরা ডিডি লিখব, ডিডির মধ্যে হবে হচ্ছে আমার ডেফিনেশনের ডিসক্রিপশন। ফাইনালি আমরা এরপরে যে ডিএলটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের ডেফিনেশন লিস্ট রেডি। আশা করি তোমরা লিস্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছো। ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর এই টপিকগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে বা আরও কোনো কোয়েশ্চেন তোমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা সর্বদা চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে।
HTML এর ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে একটা পরিপূর্ণ সিকিউ হচ্ছে সমাধান করা যায়। এর সাথে আমরা এই চ্যাপ্টার নিয়ে একটা লাইভ ক্লাসও নিব। তো লাইভ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে তোমরা লাইভ সম্পর্কে নোটিশ আসা মাত্রই তোমরা আপডেট পেয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।